তারপর আমিও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি ওরা যে যার মতো বসে রয়েছে। আমিও গিয়ে বসে পড়লাম। কিন্তু পুরো ক্লাসে ওরা আর কেউ আমার সাথে কথা বলল না। এমনকি ক্লাস শেষেও না। ওরা যে যার মতো চলে গেল। ওরা এখন ইগনোর করতেছে, এটা আমি বুঝলাম। আমিও বাসায় চলে আসলাম। তবে আরেকটা বিষয় খেয়াল করলাম ভার্সিটিতে। তা হলো আজ ক্লাসে সামিয়া ছিল না, তার মানে ও আজকে ভার্সিটি আসেনি। আরে আমি ওর কথা ভাবছি কেন? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে মানার জন্য মানুষ ডাকলো। এখন শুধুই ওর জন্য আমার যা আছে তা হলো ঘৃণা। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি। এর পরের দিন ও ভার্সিটি গেলাম। গিয়ে দেখি ওরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। আমি ওদের কাছে যেতেই সবাই চল ক্লাসে। আমাকে দেখেও না দেখার ভান করলো। এরপর ওরা সবাই ক্লাসে চলে গেল। আমিও ক্লাসে আসলাম। আজও ওরা কেউ আমার সাথে কথা বলেনি। এমনকি আমি বলতে গেলেও ওরা বলে না, আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আজও দেখলাম সামিয়া ভার্সিটি আসেনি, তাতে আমার কি। এরপর বাসায় চলে আসলাম। এভাবেই 5 দিন চলে গেল। ওরা কেউ আমার সাথে কথা বলে না। এটা আমি আর নিতে পারছি না। রাকিবকে ফোন দিলাম। অনেকবার ফোন দেওয়ার পরও তুলতেছে না। পরে তুললো। কি হলো, ফোন দিচ্ছিস কেন? তোরা সবাই আমার সাথে এমন করছিস কেন? কেমন করেছি? প্লিজ, আমি আর নিতে পারছি না। আমরাও নিতে পারছি না। আমরা তোকে ফ্রেন্ড বানালাম আর তুই আমাদের পর ভাবিস? আমাদেরকে তোর পরিচয় বলতেও সমস্যা? আমার পরিচয় বললে তোরা আমায় মানতে পারবি না। দেখ, তুই আমাদের সবার ফ্রেন্ড। তোর অতীত যতই খারাপ হোক না কেন, আমরা তোর অতীত দেখে তোকে ফ্রেন্ড বানাইনি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? হুম। ঠিক আছে, কাল সবাইকে আসতে বলিস, আমি তোদের সব বলবো। ওকে। এখন রাখি। হুম। এরপর কথা শেষ করে ভাবতে লাগলাম ওদের কথাটা কিভাবে বলবো। আমার একটা কালো অতীত আছে যা ওরা মানতে পারবে না, কিন্তু আমার যে ওদের বলতেই হবে। এখানে আসার পর ওদেরই কাছে পাইছিলাম, তাই ওদের হারাতে পারবো না। যেভাবেই হোক ওদের বলতে হবে। এরপর দিন ভার্সিটি গেলাম। গিয়ে দেখলাম ওরা সবাই বসে আছে। সবাই ক্লাসে চল, ক্লাস শেষে তোদের আজকে সবকিছুই বলবো। তারপর ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। আজ দেখি সামিয়া এসেছে, তবে আমাকে কিছুই বলেনি। অনেকদিন পর ভার্সিটি আসলো সামিয়া। ক্লাস শেষে সবাইকে নিয়ে ভার্সিটির পিছনে পুকুর পাড়ে চলে আসি। তোরা সবাই আমার অতীত জানতে চাস তো? হুম। তাহলে শোন। অতীতে চলে গেলাম। তখন আমি অনার্স 2য় বর্ষে। পড়ালেখায় অনেক ভালো ছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি পড়ালেখা একদম ছেড়ে দেই। আর সবসময় ঘোরাফেরা আর আড্ডা দিয়ে কাটাতাম। এভাবে চলতে চলতে আমি রাজনীতির দিকে ঝুঁকে পড়ি। আমি একটা গ্যাংও শুরু করি। ফ্যামিলির সবাই অনেক বাধা দেয়, তাও আমি শুনিনি। একটা সময় আমার গ্যাংটা এতটাই চলে যায় যে কারো কোনো ক্ষতি করতে পিছুপা হতাম না। সবসময় মারামারি, চাঁদাবাজি এসবই করতাম। আর সব জায়গায় আমাদের গ্যাংটা পরিচিত হয়ে যায়। কেউ আমাদের কোনো কাজে বাধা দিলে তারই অবস্থা খারাপ হতো। তাই কেউ সাহস করতো না আমাদের কিছু বলার। আর আমরা এটা ওটা খারাপ কাজ শুরু করে দেই। একটা সময় আমরা ড্রাগ সাপ্লায়ার আর আরো যত খারাপ কাজ আছে সব করা শুরু করে দেই। কোনো গ্যাং ওই আমাদের সাথে টক্কর দেওয়ার সাহস পেত না। আর গ্যাংয়ের বস ছিলাম আমি। আমাকে সবাই এক নামেই চিনতো। বাসার সবাই আমাকে অনেক বারণ করতো, কিন্তু কারো কথাই শুনতাম না। একদিন আমার এক বন্ধু এসে বলল ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায়। আর বিয়েও হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে মেয়েটাকে কিডন্যাপ করব। সেই অনুযায়ী ওই দিন রাতেই মেয়েটার বাসার সবার সামনেই, এমনকি বিয়ে বাড়ির সকল মানুষের সামনেই মেয়েটাকে কিডন্যাপ করি। তবে আমি জানতাম না যে এটাই আমার জীবনে একটা কাল হয়ে নামবে। এরপর মেয়েটাকে ওই ছেলেটা, মানে আমার বন্ধুর সাথে বিয়ে দিয়ে রাতে আমি বাসায় গিয়ে দেখলাম আব্বু ড্রয়িং রুমে বসে আছে। দেখেই মনে হচ্ছে অনেক রেগে আছে। আমি বাইরে গ্যাংস্টার হতে পারি, কিন্তু বাসায় আসলে আমার সব সাহস শেষ হয়ে যায়। কারণ আমি আমার আব্বু আম্মু আর আমার বোন মিতুকে অনেক ভালোবাসি। আব্বু রেগে আছে দেখে ভাবলাম আব্বুর আবার কি হয়েছে। আমিও কিছু না বলে আমার রুমের দিকে চলে যেতে যাব। ঠিক তখনই আব্বু আমাকে ডাক দিল। আমি আব্বুর সামনে গেলাম ভয়ে ভয়ে। আব্বু, কি হয়েছে? এটা বলতেই আমার গালে